দর্শক ওয়েলকাম করছি সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে, সাথে রয়েছে আমি ইন্দ্রাণী নিশি। আজকের বিশ্বকাপ যেন এক কথায় ড্র 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 অ্যান্ড ড্র। গত রাতের 4টা ম্যাচে কোনো দল পুরো 3 পয়েন্ট ঘরে তুলতে পারেনি, তবে ড্র হলেও ড্রামা, এক্সাইটমেন্ট এবং সারপ্রাইজের কিন্তু ছিল না কোনো কমতি। আজকের ডি বক্সে থাকছে গত রাতের 4 ম্যাচের বিশ্লেষণ, আজকের মোমেন্টস অফ দ্য ডে, সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা 3টা গুরুত্বপূর্ণ ম্যাচের প্রিভিউ, যেখানে বিশেষ নজরে থাকবে ফ্রান্স এবং অবভিয়াসলি আর্জেন্টিনা। দর্শক, আজকে আমার সাথে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম এবং জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। দুজনকে ওয়েলকাম করছি। কেমন আছেন সাফা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আসলে খুবই সুন্দর একটা সময় যাচ্ছে, আমরা যারা ফুটবলের একেবারে পার ফ্যান, আর অ্যাজ আ ফুটবলার ভাইয়া আপনার তো দারুণ টাইম যাচ্ছে নিশ্চয়ই। কেমন আছেন? 4 বছর পর তো ভালো টাইমই আসে, এনজয় করতে পারি ওয়ার্ল্ড কাপ দেখে। পছন্দের যে দলকে পছন্দ করি ওই দল চ্যাম্পিয়ন অলমোস্ট হয়ে গেছে, আর তো চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছাও নাই, আশাও নাই। বাট আই থিঙ্ক আমাদের ওই এক্সপেকটেশনটা ফুলফিল হলো। আর্জেন্টিনা, বা আমি বুঝতে পারছি আপনি নিশ্চয়ই আর্জেন্টিনার কথাই বলছেন, তাদের কিন্তু ওই ক্ষুধাটা এখনো রয়ে গেছে। সেটা তো আগামীকাল সকালে আমরা ম্যাচে দেখতে পারবো। গতকালকে যখন মানে ম্যাচগুলো শুরুর আগে এখানে যখন ডিসকাস করছিলাম, সামহাও হাই ভোল্টেজ শব্দটা আমার মাথায় আসেনি, কিন্তু আজকে বলতেই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 68 বছর পরে এরকম একটা রেকর্ড, যে একটা দিনের সবগুলো ম্যাচই ড্র এবং কাকতালীয়ভাবে প্রত্যেকটা ম্যাচ, এবং যেখানে আমরা বড় বড় বেশ কিছু দলের নাম দেখতে পাচ্ছি। স্পেনের কথা যদি বলি ভাইয়া, আমি একটু ভাইয়ার কাছ থেকে আলাদা শুরু করতে চাই। 801টা পাস খেলেছে তারা, বাট দেয়ার ইজ নো গোল। কি বলবেন? এটা আসলে ট্যাকটিক্যাল সাইড দিয়ে যদি আপনি চিন্তা করেন, কাপ ভার্দের আপনার ডিফেন্ডিংটা পিওর ডিফেন্ডিং ছিল এবং ব্লকটা হেভি ব্লক করছে। তার মধ্যে গোলকিপারের দুর্দান্ত সেফ ম্যাচটিকে রেখেছে। কারণ স্পেনের যে ধরনের ফুটবল খেলা আমরা দেখি, স্পেনের যে ধরনের ফুটবল খেলা উচিত, সে তার ওই ধরনেরই ফুটবল খেলছে। ও আপনার বড় দেশের সঙ্গে যে স্টাইলে খেলবে, সে একদম লোয়েস্ট যে আমাদের র্যাঙ্কিংয়ে যত নিচের দল আছে সেম স্টাইলে ফুটবল খেলেছে। একটা নাম্বার 9 ছিল না স্কোরার, বা আপনার গোলকিপারের সুপার সেভ, 7 অন টার্গেট, 7টাই সেভ। মানে আপনার একটা ম্যাচের 7টা টার্গেট বল এবং 7টাই সুপার সেভের কারণে আজকে ম্যাচের রেজাল্টটা ছিল 0-0 ড্র। এক্স্যাক্টলি। এবং সাফা আপু, আপনার কাছে আসতে চাই। আমরা লাস্ট ম্যাচে দেখেছি যে 27টা শট, 7টা অন টার্গেট, বাট কোনো গোল হয়নি। কিন্তু ইন রিয়েল লাইফ যখন আপনারা অভিনয় করেন, অন ক্যামেরাও প্রচুর এনজি শট হয়। কালকের ম্যাচে তো আমরা মানে এনজি, আমরা যদি এই মিডিয়ার ভাষায় বলি, ক্যামেরার ভাষায়, ফুল অফ এনজি। তো যখন এরকম হয়, আমরা প্রপার ফুটেজ হয়তো পাচ্ছি না, ডিরেক্টরদের কমপ্লেন হয়, ওই সময় মাথাটা ঠান্ডা রেখে পারফেক্ট শটটা কি করে দেন? We take time, we rethink and সবকিছু গুছিয়ে আবার ক্যামেরার সামনে দাঁড়াই। বাট আমাদের এই রিটেক অ্যান্ড ড্র, দিস টু আর টোটালি আ ডিফারেন্ট থিং। ড্র মিনস লাইক দুই টিমই আসলে অনেক পাওয়ারফুল, আদারওয়াইজ ড্র কিভাবে হতে পারে? লাইক একজনের থেকে বেস্ট বলা যায় না। আমার কাছে মনে হয় দুই টিমই ইকুয়াল, তখন যে হয়তো বা ড্র হয়। হোয়াট ডু ইউ থিংক ভাইয়া? এটা বেশিরভাগ ম্যাচে হয় না। এই যে এখন যে ম্যাচ নিয়ে কথা বলা হচ্ছে, স্পেন ওয়ান অফ দ্য বেস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন তারা দাবিদার, আর আরেকটা এগেইনস্ট কাপ ভার্দে, একেবারে নতুন, একদম নতুন, ফার্স্ট ওয়ার্ল্ড কাপ তাদের। র্যাঙ্কিং দিলে ফার বেটার স্পেন। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। কিন্তু এই ম্যাচটা ড্র, বাট মেবি দে আর মোর লাইক দে আর ইকুয়ালি পাওয়ারফুল প্লেয়ার। ইন্টারেস্টিং আমার কাছে লাগছে আপু এবং ভাইয়া, বিকজ 40 বছর বয়সী গোলরক্ষক বোজিনিয়া, তার পারফরমেন্স টুর্নামেন্টে, তার গোটা পারফরমেন্সটা কালকে কিভাবে মূল্যায়ন করবে? এটা কিন্তু অনেকের জন্য অনেক ইন্সপিরেশনের জায়গা। স্বাভাবিক। আপনার এই প্লেড ভেরি ভেরি ওয়েল, দ্যাটস ওয়াই এই ম্যাচটা ড্র হয়েছে, নাইলে ড্র হওয়ার সম্ভাবনা। আপু যখন বললো দুইটা টিম সমান হলে আমরা জানি ড্র হবে, কিন্তু ফার বেটার টিম যখন ড্র করে, আবার তার ফার্স্ট ওয়ার্ল্ড কাপ, ফার্স্ট ম্যাচ, তারা হিস্ট্রিতে নাম লেখানো একটা, ওর দেশে ওই দেশের হিস্ট্রিতে নাম লেখা থাকবে ফার্স্ট ওয়ার্ল্ড কাপে তারা স্পেনের সঙ্গে ড্র করেছে।
এবং কেপ ভার্দে শুরুতেই মানে তাদের প্রথম ম্যাচেই বিশ্বকাপে আমি এটা একটা বিশ্ব রেকর্ডের সাথে তুলনা করব, কারণ এত বড় একটা দলকে তারা ফেস করেছে, শেষ মুহূর্ত পর্যন্ত আটকে রেখেছে এবং স্পেনে দারুণ একজন প্লেয়ারের অভিষেক ঘটেছে, লামিনা ইয়ামালে। ওর কথা আমরা অনেক শুনছি এবং একটা মজার আমরা ফটো দেখেছি যে একটা সময় লিওনেল মেসি তাকে ছোট একটা টাবের মধ্যে বসিয়ে রেখেছেন, সেই ছোট্ট মানুষটা বড় হয়ে একই আসরে দুজন খেলছে। তাকে কি বলবেন, তাকে নিয়ে কি বলবেন? রাইজিং স্টার, ইয়ং স্টার। এই ওয়ার্ল্ড কাপে যদি স্পেন যদি সেমিফাইনালও খেলে, সে হবে হচ্ছিল সবচেয়ে অল্প বয়সের সুপারস্টার। এমবাপে একটা সময় পেয়েছে, দেন গোল্ডেন বল বুট পেয়েছে লাস্ট ওয়ার্ল্ড কাপে, নাও টার্গেট গোল্ডেন বল। সেম আপনার ইয়ামালেও সেম এজ, 18 ইয়ার্স ওল্ড। সে সবচেয়ে ইয়ংগেস্ট বেস্ট প্লেয়ার পাওয়ার সুযোগটা তার ওয়ার্ল্ড কাপে আছে। যদি তার দেশ সেমিফাইনাল যদি খেলে, সে বেস্ট প্লেয়ারটা পাবে, এটা কনফার্ম ধরে রাখেন। দেন তার জন্য সবচেয়ে ভালো সুযোগ যে এই বয়সে ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারের কাতারে চলে আসা। স্টিলও ওয়ার্ল্ডের বেস্ট 10টা প্লেয়ার বা 5টা প্লেয়ার মধ্যে আপনি ইয়ামালেকে রাখা যায়। তারপরও যে তাকে প্রমাণ করার জন্য ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে, ওই প্ল্যাটফর্মে তাকে সেমিফাইনালিস্ট কমপক্ষে হতে হবে অবশ্যই। এবং সবচেয়ে আনএক্সপেক্টেড এবং বড় একটা ম্যাচের ড্র বলতে গেলে স্পেন এবং কেপ ভার্দের কথা বারবারই আসবে। আমি আবার একটু সাফা আপু আপনার কাছে যাচ্ছি। কোনো না কোনোভাবে প্রত্যেকটা বাড়ি কিন্তু ফিফা ফুটবল বিশ্বকাপের সাথে কিন্তু আমাদের নামটা জড়িয়ে যায়, সেটা জার্সির কারণে হোক বা ফ্যানশিপের কারণে হোক। এবার তো আরও একটা কারণে আমাদের উদ্বোধনী ম্যাচে আমাদের বাংলাদেশি বংশোদ্ভূত একজন শিল্পী পারফর্ম করেছেন। অ্যাজ আ আর্টিস্ট আপনি কতটা প্রাউড এটা নিয়ে? I'm super proud of Sanjoy because আমার কাছে মনে হয় ওনার জন্য পুরো বাংলাদেশকে নতুন করে আবার সবাই চিনলো আমার কাছে মনে হয়, বিকজ আই থিঙ্ক ইটস আ ভেরি বিগ থিং ফর আওয়ার কান্ট্রি। যেরকম বাংলাদেশে একটা ছেলে বাংলাদেশকে এরকম ফিফা ওয়ার্ল্ড কাপে ওপেনিংয়ে এত সুন্দর করে পারফর্ম করলো, অ্যান্ড I will say it's brilliant and super proud moment for us. আচ্ছা, খেলা কি মোটামুটি দেখার সুযোগ হয়? বিকজ আমি জানি মানে সকাল থেকে রাত পর্যন্ত শুটিং এ অনেক ব্যস্ত থাকা হয়। ওখানে এবার ওয়ার্ল্ড কাপের সময় মানে কতটা সরগরম থাকে বিশ্বকাপ নিয়ে? এবার একটু ডিফিকাল্ট হচ্ছে বিকজ আমার কাছে মনে হচ্ছে এবার টাইমিংটা একটু বেশি ওলট পালট, মানে সকাল 7টা, রাত 4টা, রাত 2টা, বিকজ আমাদের যখন আর্লি মর্নিং কল থাকে, সো উই নিড টু স্লিপ। বাট থাকে না মানে ওয়ার্ল্ড কাপটা একটা অন্য টাইপের এক্সাইটমেন্ট, তখন না ঘুম এত বেশি কাজ করে না, মনে হয় আই নিড টু ওয়াচ দ্য ম্যাচ। অ্যান্ড বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে ম্যাচ দেখা খুবই ইন্টারেস্টিং। যেমন আমার কাছে মনে হয় কিছুদিন আগে আমি বাবা সবাই মিলে আমরা যে ম্যাচটা দেখছিলাম জার্মানির, সো মাই বাবা ইজ আ বিগ জার্মানি ফ্যান অ্যান্ড হি ইজ আ সাপোর্টার। সো জার্মানির ম্যাচটা আমার কাছে খুবই অ্যামেজিং লাগলো। আমার কাছে মনে হচ্ছে পুরো ওয়ার্ল্ড কাপের গোল ওরা একদিনে দিয়ে ফেলেছে। হ্যাঁ, ওকে, আবারও হচ্ছে মামুন ভাই আপনার কাছে যাব। এবার একটু আনাদার একটা ম্যাচ নিয়ে, বেলজিয়াম এবং ইজিপ্ট। একটা দুর্ঘটনা ঘটলো, মানে প্রথমে তো ইজিপ্ট সুন্দরভাবে এগিয়ে গেল ইমাম মাসুরের গোলে এবং আত্মঘাতী গোল, কি বলবেন? এটা আসলে আত্মঘাতী বলা হয় না, কারণ লুকাকুর টাচ হলে গোলটা, বাট লুকাকুর এখানে আপনি অ্যাপ্রিসিয়েট করবেন লুকাকুকে, কারণ ডিফেন্স আর গোলকিপারের মাঝখানে উইঙ্গাররা ওই গ্যাপটা দেখে, গ্যাপটার দিকে বল যখন ডেলিভারি করেছে তখন কিন্তু একমাত্র নাম্বার 9, ওই আপনাকে বললাম না স্পেনের নাম্বার 9 না থাকাটা যে প্রবলেমটা হয়েছে, লুকাকু নাম্বার 9, সে বলের টার্গেটে যেভাবে ওই নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। মানে ওই জায়গায় যে টাচটা করতে গিয়েছে, দুই ডিফেন্ডারের ক্ল্যাশে ওর পা না লেগে ডিফেন্ডারের পায়ে লেগে গোল হয়েছে। যদি লুকাকু না যেত, ডিফেন্ডার ইজিলি সেটা ক্লিয়ার করতে পারতো। তো এটার জন্য আপনার ধন্যবাদ, বা যেটাই বলেন সাপোর্ট, এটা লুকাকুর কারণে গোল হয়েছে। ইজিপ্ট আর বেলজিয়ামের যদি আপনি তুলনা করেন, বেলজিয়াম ফার বেটার ইজিপ্ট উইথ র্যাঙ্কিং। ইজিপ্টও বেস্ট একজন প্লেয়ার আছে, মোহাম্মদ সালাহ, এবং ওকে অ্যাসিস্টও করেছেন কালকের গোলে। এটাই যে ওয়ান অফ দ্য লিগের এই ওয়ার্ল্ড কাপের বেস্ট গোল, তার যে শুটিংটা করেছে অলমোস্ট 30 মিটার দূর থেকে, 25 ও 28 মিটার দূর থেকে দুর্দান্ত শটে গোল করা। আমি বলবো যে বেলজিয়াম আর ইজিপ্টের ম্যাচটা আপনি এই রাতে বলেন, এই দিনটা বলেন, 4টা ম্যাচে এক্সাইটেড ম্যাচ, ওয়েট করতে হয়েছে আপনার লাস্ট পর্যন্ত। আর আমরা যদি দেখি যে ডি ব্রুইনার যে পোস্টের শট, এটা নিয়ে আলাদা করে কিছু ছোট্ট করে যদি কিছু বলেন। আসলে প্রত্যেকটা প্লেয়ারের একটা সিগনেচার
সিগনেচার শট বলেন, ড্রিবলিং বলেন, স্কোরিং বলেন, পাসিং বলেন, কিছু কিছু প্লেয়ারদের সিগনেচার কিছু থাকে, এক্সট্রাঅর্ডিনারি কিছু থাকে। ড্রিবনের যেটা এক্সট্রাঅর্ডিনারি সেটা হলো ফ্রি কিক, লং রেঞ্জ শুটিং এবং লং রেঞ্জ গুড পাস। দ্যাটস ওয়াই ওই আসলে ওই পোস্ট ওই টাইমটাতে যদি গোল হতো, আপনি ম্যাচ একটা অন্যরকম একটা বেলজিয়ামকে দেখতে পেতেন। বাট ম্যাচে 1-1 হয়েছে, বাট বেলজিয়ামের জন্য ব্যাড লাক, ইজি প্লে ভেরি ওয়েল। তারা একটা ভালো অ্যাডভান্টেজ পেয়ে গেল। আমাদের কিন্তু আরো দুটো ম্যাচ হয়েছিল, একটা আজকে ভোর রাত 4টায় এবং সকাল 7টায়। সৌদি গোলরক্ষক উনি 9টা সেভ করেছেন এবং একটার চেয়ে একটা দুর্দান্ত। আমি যদি ওই জায়গাটা এক্সপ্লেইন করতে বলি, এবং আমরা গত আসরে তো দেখেছি আর্জেন্টিনার সাথে তারা 2 গোল দিয়ে জিতে গেছিল, খুব কাছাকাছি কি সেই রেকর্ডে পৌঁছে গেছিল, একটু শেষ মুহূর্তেই আটকে গেল। মানে আপনি যদি এশিয়ান দেশগুলির ম্যাচগুলি দেখেন, প্রত্যেকটা এশিয়ান দল কিন্তু ওয়ার্ল্ড কাপে স্টার্ট খুব ভালো। প্রত্যেকটা কোরিয়া জয়, অস্ট্রেলিয়ার জয়, আর সব ড্র। এবং একমাত্র সৌদি আরবে আপনার গোল করে গোল রিসিভ করেছে, আর প্রত্যেকটা এশিয়ান টিম গোল রিসিভ করে আর গোল। তাই আপনাকে এদিক দিয়ে সব কিছু মিলে সৌদি যখন গোল রিসিভ করেছে, গোল করেছে, তখন কিন্তু আপনার সৌদির গোলটা রাখার জন্য তারা ডিপ ডিফেন্ডিংয়ের নিচে চলে গিয়েছে। ডিপ ডিফেন্ডিংয়ে যখন গিয়েছে তখন গোলকিপারের উপর প্রেশারটা আছে, এবং গোলকিপারের সেভের কারণে আপনি লাস্ট পর্যন্ত টিকে থাকতে পারলেন না, কারণ প্রেশার আপনাকে নিতে হবে। কারণ আপনি যার সঙ্গে খেলছেন সৌদি প্লাস ভার্সেস উরুগুয়ে বেটার দেন সৌদি আরব। দ্যাটস ওয়াই আপনার এইসব ম্যাচে গোলকিপাররা যদি আপনাকে ভালো লাইফ না দেয়, বা গোলকিপার যদি আপনাকে ভালো জায়গায় সেভ না করে, নাহলে আপনি ম্যাচ হারবেন, নাহলে আপনি ম্যাচ জয়টা ড্রটা রাখতে পারবেন। আর বিগত কিছু বছরগুলোতে আমরা যদি সৌদি আরবের খেলা দেখে, ওরা খুব একটা পিছিয়ে নেই, তবে মানে উরুগুয়ের তো একটা ঋদ্ধ ইতিহাস রয়েছে। আচ্ছা, আমরা এবার দেখছি ইউএসএতে খেলা হওয়ার কারণে এবং মানে টাইম জোন তো বটেই, পলিটিক্যাল কিছু ইস্যুর কারণে অনেক কিছুই তারা ফেস করছে। উরুগুয়েও আসলে অনেকটা লেট করে ভেন্যুতে পৌঁছেছে, এটার কোনো প্রভাব কি পড়েছে বলে মনে হয়? না, মনে হয় না। এই ধরনের আপনার ইন্টারন্যাশনাল লেভেল ম্যাচের যদি একটা টাইম থাকে, বল স্টার্টের একটা টাইম থাকবে, প্লেয়ার এন্ট্রির একটা টাইম থাকে। আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচে আমরা 2 আওয়ার্স 30 মিনিটস আগে যেতে হয়। 2 আওয়ার্সের ভিতরে আপনাকে ড্রেসিং রুমে থাকতে হবে, ডকুমেন্টারি অনেক পেপারের সাইন আছে, সব কিছু মিলে যদি আপনার কিক অফের টাইমলি যদি তারা সব কিছু রেডি থাকে, ইজ ওকে। যদি কিক অফের লেট হয় তাহলে ইজ রং, এটার জন্য বিগ ফাইন দিতে পারে। আনাদার ম্যাচ ছিল ইরান এবং নিউজিল্যান্ডের। আসলে ইরানের ম্যাচ নিয়ে আমরা যতটা না খেলা নিয়ে আসলে কথা বলতে পারছি, তার চাইতে বেশি আসলে রাজনৈতিক তাপের কথা হচ্ছে। আপু, আপনার কাছে আসবো যে এই যে লাস্ট মোমেন্টে খেলতে পারা কি না পারার একটা অনিশ্চয়তা, এবং তারা জাস্ট ম্যাচটা শেষ করে আবার মেক্সিকোতে চলে যেতে হয়েছে, এটারও তো বোধহয় একটা বড় প্রভাব পড়ছে। আই থিঙ্ক ইটস রিয়েলি ডিফিকাল্ট ফর প্লেয়ার্স। মানে আই থিঙ্ক এই টাইমটা তাদের জন্য একটু ফ্লেক্সিবল হলে হয়তো বা তার মাইন্ডসের জায়গা থেকে অনেকটা ফ্রি থাকতো, বিকজ আই থিঙ্ক এরকম এত বড় একটা ফিল্ডে খেলা এবং ওয়ার্ল্ড কাপ, ইটস আ লট অফ প্রেশার, বিকজ it's one kind of performance, if I say. আমরা তো পারফর্ম করি, so before performance you need to be free for like in your mind. তারা এত প্রেসারের মধ্যে খেলেও কিন্তু 2টা গোল দিয়েছে। Yes, and এভাবে জার্নি করা, I think it's really bad for their like health, mental health, like all situation I can say. I think এটা আসলে আরেকটু যেখানে খেলা হচ্ছে এই ব্যাপারগুলোকে আই থিঙ্ক আরেকটু ইজি করলে হয়তো বা প্লেয়ারদের জন্য খুব ভালো হতো। আই থিঙ্ক ইটস ওয়ান কাইন্ড অফ আনফেয়ার। আমরা আসলে কখনোই চাই না যে পলিটিক্স এবং গেম মানে আমাদের খেলা যেন একসাথে মিলেমিশে যায় না। আর আসলে খেলা এবং রাজনীতি দুটো আলাদা রেখে আমরা যদি প্লেয়ারদেরকে একটু কমফোর্ট জোনটা বের করে দিতে পারি, সেটা বোধহয় তাদের জন্য ভালো। মানে আমার কাছে প্রশ্ন লাগছে যে এত বড় একটা এরকম একটা সিচুয়েশনে লাইক এর ধরনের ভুল কিভাবে হতে পারে? এই টাইমটা তো আসলে তাদের জন্য ফ্রি করে দেওয়া উচিত ছিল। অবশ্যই। আচ্ছা, নিউজিল্যান্ডের পারফরমেন্সে আসতে চাই, এলিজা জাস্টের জোড়া গোল, কি বলবেন? নিউজিল্যান্ড প্লে ভেরি ওয়েল, কারণ 2টা গোল আপনি যদি দেখেন 4 টাচে গোল হয়েছে, এবং খুব সুন্দর ওয়াল পাস বলেন, শুটিং বলেন, এবং 1 টাচে মানে দেখতে খুব সুন্দর গোল 2টা দেখতে কিন্তু অনেক সুন্দর। দেখেন রিসিভ করলো, পাস করলো, ওয়াল করলো, দেন চেস্টে স্ট্রাইকার নাম্বার 9 ওই অ্যাসিস্ট, 2টা গোলের নাম্বার 9 তাদের ক্যাপ্টেনই অ্যাসিস্ট করেছে। একজন বা পায়ে বল তুললো, রাইট ফুটের শুটিং করলো, দিস ওয়ান ফার্স্ট গোল, সেকেন্ড বল সেম ইনসাইডে পাস করলো, স্ট্রাইকার বল ওয়াল করলো, সে আবার ফ্রি ছিল, বাট তার ফিনিশিং 2টাই ফিনিশিং সুপার ফিনিশিং ছিল। এবং আমাদের একটা সেগমেন্ট থাকে যে সার্ফ এক্সেল মোমেন্টস অফ দ্য ডে,
আই থিঙ্ক আজকে মোমেন্টস অফ দ্য ডে, 4টা ম্যাচে এত দারুণ দারুণ শটস দেখেছি, সেভ দেখেছি, পাস দেখেছি। তো আমরা সেই পর্যায়ে যেতে চাই, আবার একই সাথে আমাদের সময় হয়ে গেছে সার্ফ এক্সেল দীপ্ত ডি বক্স থেকে একটা বিরতি নেবার। তো দর্শক, সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্সে একটা বিরতিতে যাচ্ছি, তবে বিরতিতে যেতে যেতে আজকে দেখে নেব আজকের সার্ফ এক্সেল মোমেন্ট অফ দ্য ডে। কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার দুর্দান্ত সেভ এবং বেলজিয়ামের বিপক্ষে মিশরের প্রথম গোল। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। ক্রেজিনেস এবং উন্মাদনার অসংখ্য স্টোরি আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডেতে থাকছে। তেমনই এক ব্যতিক্রমী আয়োজন যেখানে ফুটবলের ভালোবাসা ছুঁয়ে গেছে এক নতুন উচ্চতা। দর্শক, দেখে নেব সেটা। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি কোটি মানুষের আবেগের নাম। আর সেই আবেগেরই এক অনন্য নজির গড়েছে ঢাকার মিরপুরে একদল ফুটবল প্রেমী। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ফ্যানমেড আর্জেন্টিনা রেপ্লিকা জার্সি তৈরি করে তারা লিখেছে নতুন এক ইতিহাস। ফুটবলের জাদুকর লিওনেল মেসির প্রতি ভালোবাসা আর আর্জেন্টিনার প্রতি নিখাত আবেগ থেকেই এই ব্যতিক্রমী আয়োজন। আয়োজকদের ভাষায় এটি শুধু কাপড়ের তৈরি একটি বিশাল জার্সি নয়, এটি লক্ষ কোটি সমর্থকের স্বপ্ন, ভালোবাসা আর উন্মাদনার প্রতিচ্ছবি। মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে গড়া হয়েছে এই মহাকাব্যিক সৃষ্টি। উন্মোচনের পর থেকেই এই জার্সি দেখতে ভিড় করছেন ফুটবল প্রেমীরা। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে, আর্জেন্টাইন ফ্যান্স অফ ইব্রাহিমপুর। আই বিকাম রিয়েলি ইমোশনাল, মানে আমার ভীষণ ইমোশনাল লাগছে। আমি জাস্ট একটু অ্যাড করতে চাই, মানে লাস্ট ওয়ার্ল্ড কাপে মানে হাফ টাইম পর্যন্ত টিএসসিতে খেলা দেখেছি এবং এত ভিড়, যখন 2-2 গোলে হচ্ছে সমতা আসলো, আমি নিজে দেখলাম আমার চোখের সামনে দুজন ফ্যান, আর্জেন্টাইন ফ্যান টাকাশ করে হচ্ছে সেন্সলেস হয়ে গেছে। এই যে তারা জার্সি বানাচ্ছে, বড় বড় পতাকা টানাচ্ছে, র্যালি করছে এবং এই যে উন্মাদনা, সেটা যে দলের জন্যই হোক, কিভাবে দেখেন ভাইয়া? বলে ফেলছেন আপনি, ফুটবলের ভালোবাসা। ফুটবল যে ওয়ান অফ দ্য বেস্ট গেম ইন দ্য ওয়ার্ল্ড, এটা তার প্রমাণ। আমাদের 4 বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয়, ওয়ার্ল্ড কাপের মাঝে ইউরো হয়, ইউরোর মাঝে কোপা হয়। মানুষ যে ফলো করে, এই যে আমরা অন্য দেশকে যেভাবে ভালোবাসি বা অন্য দেশের পতাকা যেভাবে বহন করি, আমাদের উচিত আমাদের নিজের দেশের পতাকা এইভাবে বহন করা। এবং সেটা যে গেমই হোক, স্পোর্টস হোক, যে কোনো কালচার হোক, মানে এই জিনিসটা যদি আমরা ক্যারি করার রেসপেক্টটা যদি শিখি, দেখবেন আমাদের দেশও একটা সময় আস্তে 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 করে এগিয়ে যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই। ওয়ার্ল্ড কাপ আসলে দেখা যায় আপু, মানে ফ্যান কালচারটা কিন্তু পুরাই চেঞ্জ হয়ে যায়, কলিগ হয়ে যায় শত্রু, হ্যাঁ আবার শত্রু হয়ে যায় বন্ধু, এক পতাকার নিচে চলে আসে। এই কালচারটা আপনি কতটা অ্যাপ্রিসিয়েট করেন আর এই চেঞ্জটা কতটা আপনি এনজয় করেন? আমার কাছে খুব মজা লাগে। এখন আমার কাছে মনে হয়েছে যে দ্য মোস্ট কমন টপিক ইজ, দেখা হলে আগে আমরা জিজ্ঞেস করতাম না, আই কেমন আছো, এখন দেখা হলে জিজ্ঞেস কোন টিম। সো এই জিনিসটা আমার খুবই মজা লাগে। অ্যান্ড সাপোজ কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল, ও মাই গড, সারাদিন একটা খুনসুটি, টুকাটুকি, ওকে পিঞ্চ করা, এটা একটা মজা লাগে। বাট আমি ভাইয়ার একটা কথা আমার খুব ভালো লাগলো, আপনার এই কথাটা শুনে, ভাইয়া যেটা বললো যে নিজের দেশের পতাকাটাকে এভাবে বহন করা উচিত। আই থিঙ্ক প্লেয়ারদের সবচেয়ে বড় আমার কাছে মনে হয় যেটা তাদেরকে ইন্সপায়ার করে, সেটা হচ্ছে ভালোবাসা অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন, যেটা আমার কাছে মনে হয় যে আমাদের দেশে সামহাও আমরা একটু সবাই তো আসলে গেম নিয়ে একটু ইমোশনাল, খারাপ খেললে খুব রেগে যাচ্ছে বা ওকে এটা বলছে, বাট অল দ্য টাইম অ্যাপ্রিসিয়েশনের মধ্যে থাকলে না প্লেয়াররা আমার কাছে মনে হয় আরও অনেক বেটার করতে পারবে। অ্যান্ড আমি তো আসলে দেখে যেতে চাই যে একদিন বাংলাদেশ খেলছে এখানে, অ্যান্ড সেদিন শুধু আমরা বাংলাদেশের বড় বড় পতাকা নিয়ে আলোচনা করব এবং সেটা নিয়ে ঘুরবো এবং সেটা নিয়ে আমাদের উত্তেজনা থাকবে। আই রিয়েলি হোপ এই দিন একদিন আসুক। অ্যান্ড টিম নিয়ে কি বলবো, হোয়াট ইউ থিঙ্ক, আমি কোন টিম? আমি না এটাই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, না আমরা সবাইকে জিজ্ঞেস। আচ্ছা ভাই, আপনি গেস করেন তো আমি কোন টিমকে সাপোর্ট করতে পারি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। আই থিঙ্ক জার্মান। ইউ? আচ্ছা, তার আগে আমি একটা কিউ দেই, আপুর ফেভারিট কোল্ড ড্রিঙ্ক কি? এইসব কোল্ড ড্রিঙ্ক কিছু হবে না, তুমি বলো কি হতে পারে। আচ্ছা আমি 3টা অপশন দিই, ঠিক আছে? জার্মান,
ফ্রান্স অ্যান্ড ব্রাজিল। ব্রাজিল। কেন? জাস্ট বিকজ আর্জেন্টিনা আর ব্রাজিলকে সবাই না, চিনে না, বলে? একদমই না। এখন তো হট ফেভারিট ফ্রান্স, জার্মানি বোথ, বাট কেন জানি আমার একটু ব্রাজিল স্মেল আসছে। আমি কি সত্যি ব্রাজিল আপনার ওই মিষ্টি smell। হাসির কারণে আমার আচ্ছা, মনে হচ্ছে লুক এট মাই আউটফিট। হ্যাঁ, এটা তো আর্জেন্টিনার দিকে ফোকাস করছে, বাট আপনার ওই দুষ্টু মিষ্টি হাসি বলে দিচ্ছে মেবি আপনি ব্রাজিল ফ্যান। আমি কি ভুল বলছি? তুমি ভুল বলছো না, ইউ আর রাইট। আই এম আ বিগ টাইম ব্রাজিল ফ্যান। ছোটবেলা থেকে আসলে আমার জন্মের পরে আমি একটা ম্যাচ দেখেছিলাম, যেটা আমার কাছে মনে হচ্ছে যখন ফুটবল বোঝা শুরু করেছি, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি দেখেছি হচ্ছে ব্রাজিলকে উইন করতে ব্যাক ইন 2002-এ। সো তখন না একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতো। আর আমার বেড়ে ওঠাতে হচ্ছে নাখালপাড়াতে, তো মহল্লার ব্যাপারটা যেমন হয় ভাইয়া, প্রত্যেকটা বাড়িতে একটা বিশাল বড় বড় ফ্ল্যাগ টানানো থাকে। সো বোঝা যায় আসলে কোন বিল্ডিং এর মানুষ কোন টিমের সাপোর্ট করে। তো ওই টাইমটাতে আমি দেখেছিলাম যে রোনালদো হেয়ার কাট সবাই করে বেড়াচ্ছে, একটা ডিফারেন্ট টাইপ অফ ক্রেজিনেস ছিল। এরপরে তো আসলে মানে আওয়ার হ্যান্ডস আর এমটি, বাট আই রিয়েলি হোপ সামডে, বাট আই রিয়েলি ডু সাপোর্ট জার্মানি বিকজ আমার বাবা জার্মানিতে থাকেন অ্যান্ড হিজ এ জার্মান। অ্যান্ড এটা ছাড়া আমার ফ্রান্সের প্রতি একটা উইকনেস আছে জাস্ট বিকজ অফ এমবাপ্পে। এবার ফ্রান্স প্রসঙ্গে তো আসতেই হবে, বিকজ ফ্রান্সের খেলা আজকে সেনেগালের সাথে রাত 1টায়, মোটামুটি একটা Yes. ফ্লেক্সিবল টাইমে। হ্যাঁ। হট ফেভারিট তো অবভিয়াসলি ফ্রান্স, কিন্তু এবার বিগত মানে স্পেশালি কালকের ম্যাচ এবং আদার্স ড্রগুলো দেখার পরে কিন্তু টেনশন একটা কাজ করছে। আফ্রিকান নেশনস কাপও আপনার সেনেগাল চ্যাম্পিয়ন হয়েছে, তার চ্যাম্পিয়নশিপটা মরক্কোকে দিয়ে দেওয়া হচ্ছে। আপনি যদি ফ্রান্স আর সেনেগালের কথা চিন্তা করেন, সব দিক দিয়ে ফ্রান্স এগিয়ে, কারণ ফ্রান্সের অ্যাটাকিং লাইন ইজ বেস্ট অ্যাটাকিং লাইন ইন দ্য ওয়ার্ল্ড। নট 3 জন, 6 প্লেয়ার, 6 জন প্লেয়ার তাদের বেস্ট অ্যাটাকিং লাইন অলমোস্ট আছে। মানে আপনার দিদিয়ে দেশামের কাছে ম্যাচ জিতার মতো তার টিমে সব কিছুই আছে। বাট সেনেগাল ক্ষেত্রে হলো আফ্রিকান টিম, পাওয়ার ইউজ করবে, ব্যাট ট্যাকেল করবে, খেলাকে নষ্ট করার ট্রাই করবে। এই জিনিসগুলি যদি যখন হয় তখন পারফেকশনগুলি কমে যায়। তখন এখন আপনি মানে যেটা বললেন লাস্ট দিনে আমরা সব ম্যাচ ড্র দেখেছি, এইটাও কি। বাট আমার কাছে যদি জিজ্ঞেস করেন, এই ম্যাচে আমি ফ্রান্সকে এগিয়ে রাখবো বিকজ অফ ফ্রান্স টিম বেটার টিম সেনেগাল থেকে। অফকোর্স আমাদের কালকের ম্যাচগুলো নিয়ে যদি একটু বলি, ফ্রান্স ভার্সেস সেনেগাল রাত 1টায়, ইরাক ভার্সেস নরওয়ে আগামীকাল ভোর 4টায়, আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়া আগামীকাল সকাল 7টায়। আমাদের সবচেয়ে বড় দুইটা বিগ ম্যাচের কথার মধ্যে একটা তো আমরা বলে ফেলেছি ছোট করে, ইরাক ভার্সেস নরওয়ের একটা প্রেডিকশন চাই। কি মনে হয়, ড্র আর কেউ উইন করলে কে? আমি এশিয়ান। ওকে, ইরাক অবভিয়াসলি। এবার আগেইন একটু ইমোশনাল করতে চাই। আসলে একদিকে ম্যারাডোনা 86-এ, 2022-এ মেসি, দুজনের ওয়ার্ল্ড কাপ যেটা আমরা একটা ওয়ার্ল্ড কাপ জিততে দেখেছি আর্জেন্টিনাকে, সেটা নিয়ে আসলে ইমোশনের শেষ নেই। এবং আমার মনে আছে সেদিন ফাইনালে অনেক ব্রাজিল বা জার্মান সাপোর্টাররাও কিন্তু আর্জেন্টিনাকে সাপোর্ট করেছিলেন জাস্ট বিকজ অফ মেসি। তো মেসি ফেস করবে আলজেরিয়াকে নাকি আলজেরিয়া ফেস করবে মেসিকে, মানে কোনটা যে আমি বলবো আমি বুঝতে পারছি না, কারণ আলজেরিয়াও মোটামুটি ভালো অবস্থানেই রয়েছে। দেখেন 2022 মেসি আর 2026 এর মেসির মধ্যে ডিফারেন্ট আছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। বিকজ এই যে একটা ডিফারেন্ট, আপনি যেভাবে 22-তে দেখেছেন মেসিকে, এবার 2026-এ নাও দেখতে পারেন। বাট আবার সে যখন গড গিফটেড, তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি কিছু আছে, করে ফেলতে পারে। অ্যাভারেজটা করে দিবে মেসি। টিম হিসাবে লাস্ট টিমের থেকে এই টিম বেটার টিম বলা হয়, কারণ বিগত 4 বছর ধরে তারা 1 নাম্বারে আছে, 1 নাম্বার থেকে র্যাঙ্ক থেকে নিচেও নামে নেয়। তাইলে আপনাকে এই টিমটা বেটার। পেছনে রয়েছে স্কালোনির ব্রেন, মাস্টার মাইন্ড তো আছে। মাস্টার মাইন্ডের কি প্ল্যান, কিভাবে খেলবে, কিরকম করে স্টার্ট করবে, নোবডিস নো। ম্যাচে স্টার্ট না হওয়া পর্যন্ত কেউ বলতে পারবে না তার স্টার্টিংটা 11 কি হতে পারে, তার প্লেয়িং স্টাইলটা কি হতে পারে, তার টেকনিক্যাল বলেন, ট্যাকটিক্স বলেন কি হতে পারে। এটা আসলে এখনও আমরা কেউ বলতে পারবো না। বাট সে যেটা সাজাবে, সে লাস্ট ওয়ার্ল্ড কাপের ম্যাচ প্রত্যেকটা ম্যাচে সে সাকসেসফুল হয়েছে, টিম সাকসেসফুল হয়েছে। যখন যে প্লেয়ারকে সুযোগ দিয়েছে ওই প্লেয়ার বেস্ট পারফর্ম করছে। আই থিঙ্ক এবারও সেম হতে পারে। প্রেডিকশন নেওয়াটা খুবই টাফ, তবুও আমি একটু জিজ্ঞেস করতে চাই, মানে অ্যাজ আ ফ্যান অর যেহেতু আপনি ফুটবলের সাথে দীর্ঘদিন অনেকগুলো বছর যুক্ত রয়েছেন, আপনার প্রেডিকশন কি বলে,
কি দেখেন আমি জয় আর লস বলতে পারবো, প্রেডিকশন হিসেবে গোল স্কোরিংটা আমার স্কোরিংটা বলা আমি কোনো সময় বলিও না, এই কারণ হচ্ছে এটা বলাটা মুশকিল। কারণ যারা আপনি যদি ফুটবলকে ভালোবাসেন সেটা একটা বিষয়, আর যে একজন প্রফেশনাল ফুটবল হিসাবে প্রেডিকশন করা খুবই কঠিন একটা কাজ। আমি বলবো যে এদিকে আর্জেন্টিনা জেতার সম্ভাবনা আছে, ওদিকে ফ্রান্স জেতার সম্ভাবনা আছে, আর ইরান সরি ইরাকের সম্ভাবনা। আমরা আয়োজনের মোটামুটি শেষ দিকে চলে এসেছি। এমবাপ্পের ফ্যান সাফা আপু, আপনার কাছে জানতে চাই, রাতে ফ্রান্সের খেলা রাত 1টায়, এমবাপ্পে খেলবে, সকালে আর্জেন্টিনা থেকে মেসি তো খেলবেই, তো কি মনে হয় হাসিটা কে হাসবে, এমবাপ্পে আর মেসি, নাকি সেখানেও ড্রয়ের একটা সম্ভাবনা আপনি দেখেন? আমার কাছে যাই না ভাইয়া, আগে ওয়ার্ল্ড কাপগুলোতে কি এত ড্র হয়েছে ফর দ্য ভেরি বিগিনিং? আই ডোন্ট নো, আমার কাছে মনে হয় আমি এত ড্র কখনো হতে দেখিনি। আমি কখনোই চাবো না ফ্রান্সের ম্যাচটা ড্র হোক। আমি ইনফ্যাক্ট ইউ নো লাইক দল যে যার, আই থিঙ্ক একটা কথা আছে না, মেসি হচ্ছে সবার। সো মানে আই রিয়েলি আম আ বিগ ফ্যান অফ মেসি। সো আমিও চাই যে ওই ম্যাচটা যাতে ড্র না হয়। সো আমি চাই দুজনেই যাতে জিতে যায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আই এম জাস্ট ওয়েটিং বিকজ এবার আমার একটা মজার জিনিস হচ্ছে যে এবার আমি ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছি। সো ইয়েস, সো 3rd জুলাই, সো ম্যাচটা হবে বিটুইন 4th জুলাই টু 7th জুলাই। সো এখন পর্যন্ত লেখা আছে যে ব্রাজিল। So I really hope ওই টাইমটাতে আমি এটা দেখতে পারি। So it's a big moment for me বিকজ আমার কখনো আগে মাঠে বসে এরকম খেলা দেখার সুযোগ হয়নি। সো আমার কাছে মানে টিভির সামনে দেখার থেকে আমি আসলে ওখানে যাওয়ার জন্য বেশি ওয়েট করছি। আপনি অনেক অনেক ভাগ্যবান। আমার তো এখন হিংসে হচ্ছে, বাট ভেরি বেস্ট অফ লাক আপনার জন্য অ্যাজ আ ফ্যান, সত্যি। আর আজকের আড্ডা দিয়ে গল্প করে অনেক ভালো লাগলো। আসলে সময়ের কাছে বাধা, খেলা নিয়ে কথা শুরু করলে আমার আসলে থামতে ইচ্ছে করে না, তবে এবার একটু আমাকে বিদায় নিতেই হবে। প্রিয় দর্শক, ড্রয়ের রাতেও বিশ্বকাপ তার নাটকীয়তা কিন্তু হারায় না। আজকে দেখলাম 4 ম্যাচে 4 রকম গল্প, 4টি ড্র আর অসংখ্য চমক। আর সামনে অপেক্ষা করছে ফ্রান্স এবং আর্জেন্টিনার মতন দুই জায়ান্টের 2 রকমের লড়াই। গভীর রাতে আর কাল সকালেই জানা যাবে জয় পরাজয়ের হিসাব নিকাশ। আজকের মতন বিদায় নিচ্ছি আমি ইন্দ্রাণী নিশি, সাথে ছিলেন মামুনুল ইসলাম এবং সাফা কবির। আর দর্শক, আপনারা দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। শুভ সন্ধ্যা।